ইউনোজিকে নিয়ে যাওয়ার পর জাঙ্কুক ইউনো আর সুগাকে কিছু একটা ইশারা করে। তখন ইউনো দাঁড়িয়ে বলে ওঠে, চল, সময় হয়ে গেছে, আমরা এখান থেকে যাই। সময় হয়ে গেছে? কোথায় যাবে তুমি ইউনো ভাইয়া? আহা, আয় না যাই। এটা বলেই ইউনো জিমিনকে নিয়ে চলে গেল। জিমিনকে যাওয়া দেখে লিসাও পিছনে পিছনে গেছে, সঙ্গে সুগাও চলে গেছে। বুগাম ন্যান্সি আর হানিকে নিয়ে চলে গেছে। তে তো কিছু খেয়ালই করেনি। সবাই প্রায় নিচে যেতে তের খেয়ালে আসে, আরে এখানে তো কেউই নেই। এটা ভেবেই তেও সেখান থেকে চলে যেতে নেয়। তখন জাঙ্কুক পেছন থেকে বলে ওঠে, যার জন্য সবাইকে ভাগিয়ে দিলাম এখন কিনা সেই চলে যাচ্ছে। কথাটা শুনতেই তে পেছন ফিরে তাকালো। জাঙ্কুকের মুখে এমন কথা শুনে তে প্রচন্ড পরিমাণে অবাক হয়েছে। যার জন্য সবাইকে ভাগিয়ে দিয়েছেন মানে এখান থেকে সবাই চলে গেল, তাই আমিও যাচ্ছি। ও রিয়েলি, সবাই চলে গেল? কই, আমি তো এখনো বসেই আছি। না মানে আসলে ওই আর কি। না মানে আসলে ওই আর কি এগুলো না বলে চুপচাপ ভদ্র মেয়ের মতো আমার পাশে এসে বসো। তের কোনো কথা বাড়ালো না, চুপচাপ গিয়ে জাঙ্কুকের পাশে চেয়ারে বসে পড়লো। জাঙ্কুক তেকে নিজের দিকে ঘুরিয়ে মুখ সামনাসামনি রাখলো। এরপর থেকে জিজ্ঞাসা করলো, বলছি আমার পাখিটার আজকে এত মুড অফ কেন? কই মুড অফ? আমি তো সবার সাথে কথা বলছি, সঙ্গে তো আপনার সাথেও বলছি। এবার বলো, কিডন্যাপ করার পর তুমি ওইখান থেকে কিভাবে পালিয়ে আসলে? পালিয়েছি তো অনেক কষ্টে, লোকগুলো অনেক বাজে ছিল। আপনি কেন ওনাদের সাথে লাগতে চান বলুন তো? আমি কি লাগতে গিয়েছিলাম? তুমি তো দেখলে ওরাই আমাকে অ্যাটাক করলো। আপনার সাথে তো আগে থেকে ঝামেলা ছিল, নাছাড়া কি আর এমনি অ্যাটাক করে নাকি অসভ্য লোকগুলো? আচ্ছা, ওইখানে কি কি ঘটেছে ওনাকে কি সবকিছু বলবো? না থাক, কিন্তু পরে যদি জানতে পেরে আমাকে ধুলাই করে। কি ব্যাপার? তে তো কখনো কোনো মানুষকে ছোট করে কথা বলে না। আর ওদেরকে না, ওর সাথে অন্য কিছু ঘটেছে, আমারই খুঁজে বের করতে হবে। কিন্তু খুঁজে বের করলে কি পাবো, নাকি ওর মুখ থেকেই শুনতে হবে? এটা ভেবে জাঙ্কুক থেকে কিছু বলতেই নেবে তার আগেই তে বলে ওঠে, জানেন ওই অসভ্য লোকগুলো আমাকে কি বলেছিল? তুমি না বললে জানবো কিভাবে? আমি কি সেখানে উপস্থিত ছিলাম নাকি? বলো, কি বলেছিল? প্রথমে তো বলেছিল আপনি নাকি মারা গেছেন, আর ওই ভিডিওটা দেখিয়েছিল। আমি অনেক কষ্ট পেয়েছিলাম। তারপরে ওনার লোকগুলোকে দেখিয়ে বলে কি আমাকে, তোমাকে আগে আমার এই ছেলেগুলোর বেড পার্টনার করা হবে, তারপর সে প্রাইভেট মুহূর্তে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে দেওয়া হবে। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। কথাটা শুনে জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে গেল। ও রাগে মুড পাকিয়ে নিয়েছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ও প্রচন্ড পরিমাণে রেগে গেছে। কি বললে তুমি? ওই মাদার ফাকার গুলো তোমার গায়ে হাত দিয়েছে? তুমি আমাকে আগে বলোনি কেন? ভাবছিলাম বলবো কি বলবো না, এটা ভেবেই আর বলা হয়নি। এত ভাবাভাবির কি আছে? আর এখন কেন বললে? বললাম তো ভাবছিলাম, তাই বলা হয়নি। আর প্রথম আপনাকে দেখে আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম, যার কারণে এসব কথা আর মাথায় ছিল না, তাই বলা হয়নি। তোমার সাথে যখন যা ঘটবে সেটা যদি আমি কোনো কারণে জানতে না পারি, তাহলে সেটা সর্বপ্রথম আমাকে এসে বলবে। গট ইট? আচ্ছা ঠিক আছে। আর ওই মাদার ফাকার গুলোকে আমি দেখে নিচ্ছি, ওদের কত বড় সাহস আমার কলিজাতে হাত বাড়ায়। আপনার কিছু করতে হবে না, আপনিই তো বললেন ওরা এখন সবাই জেলে, তো পুলিশই তো এখন ওদের সবকিছু করবে। ওকে, কিছু করব না। কিছু করব না? আমার কলিজাতে হাত দেওয়ার স্বাদ ওদেরকে আমি হাড়ে হাড়ে বোঝাবো, যেটা তুমি কিছুই জানতে পারবে না তে পাখি। এমন সময় নিচ থেকে জিনের ডাক শোনা গেল। জিন জাঙ্কুক আর তে দুজনকে ডাকছে। মামুনি ডাকছে, চলুন নিচে যাই। চলো। তখন জাঙ্কুক আর তে তো নিচে চলে যায়। জাঙ্কুক তো তেকে অন্য একটা কথা বলার জন্য এখানে এভাবে বসিয়েছিল, কিন্তু সেই কথাটা তো হলোই না। তবে খুব যে একটা ক্ষতি তাও হয়নি। জাঙ্কুক তের কাছ থেকে অনেক বড় একটা সত্যি জানতে পেরেছে। দেখতে দেখতে মাঝখানে একটা দিন চলে যায়। যেহেতু সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, তাই এখন যে যার বাসায় চলে যাবে। তাই সবাই সবকিছু গোছ করছিল। সবাই যাওয়ার জন্য প্রায় দেরি হচ্ছে। এমন সময় জাঙ্কুক তেকে এসে বলে, কি ম্যাডাম, এবার বাসায় গেলে ফোন কল SMS পাবো তো, নাকি বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার জাঙ্কুককে ভুলে যাবেন? জাঙ্কুকের কথা আর কিছুই মনে থাকবে না? আচ্ছা দিব। আচ্ছা দিব না এমন অনিশ্চিত ভবিষ্যৎ করতে চাই না। বলো যে দিবে, না হলে কিন্তু খবর আছে। বললাম তো দিব, প্রমিস। ওকে, সাবধানে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আপনিও সাবধানে যাবেন। জাঙ্কুককে সবাই ডাকছিল, তাই জাঙ্কুক সেখান থেকে চলে যায়। আর এদিকে তে মনে মনে ভাবতে থাকে, SMS
ফোন কল, তাই না? এমন এসএমএস দিব যে আপনি নিজেই বিরক্ত হয়ে বলবেন, "এই পাখি, আর এসএমএস দিও না প্লিজ। আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে সত্যি জ্বালিয়ে ভস্ম করে দিব।" এই পাগলি, একা একা কি বিড়বিড় করছিস? হ্যাঁ, চল বাড়িতে যাবি না? হ্যাঁ যাবো তো, চলো। এরপর তো সবাই যে যার যার মতো গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে জিমিন আর লিসা মন খারাপ করে বসে আছে। এতদিন তো সবাই ছিল, ওদেরও বেশ ভালো লেগেছে। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেছে। এখন তো সবাই কর্মব্যস্ততার মাঝে জীবন কাটাচ্ছে। এই এক সপ্তাহে তে সত্যি জাঙ্কুককে এত মেসেজ দিয়েছে যে জাঙ্কুকের ওই দিক থেকে বিরক্ত বোধ করার কথা। কিছুক্ষণ পর পরই আপনি খেয়েছেন, আপনি কি ঘুমিয়েছেন, আপনি কোথায়, এইসব মেসেজ জাঙ্কুকের কাছে চলে যায়। কিন্তু জাঙ্কুক এমন মেসেজ পেয়ে বিরক্ত বোধ করা তো দূরেই থাক, আরো যেন অনেক বেশি খুশি হয়। কিন্তু তে তো এদিক থেকে ভাবে যে জাঙ্কুক কি না বিরক্ত বোধ করছে। জাঙ্কুক যতই ব্যস্ত থাকুক না কেন, তে যখন মেসেজ দেয় তখন তার রিপ্লাই জাঙ্কুক 1 মিনিটের মধ্যেই করে। নিজের ভালোবাসার মানুষের সঙ্গ অনেক দিন পর পেয়েছে, তাই আর এটাকে হাতছাড়া করতে চায় না। তবে সবকিছু ভালো গেলেও একটা সমস্যা তেদের বাড়িতে এসে জুটেছে। তে মাত্রই শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে রুমে এসে দাঁড়িয়েছে। এমন সময় ওর ফোনে মেসেজের একটা শব্দ আসে। তে সঙ্গে সঙ্গে হাতে ফোনটা তুলে দেখে জিমিন ওকে মেসেজ করেছে। আর মেসেজটা দেখেই জানো তে খুশিতে একদম লাফিয়ে ওঠে, কারণ জিমিন লিখেছে, "তে আপু, আজকে সবাই সুজি আপুদের বাড়িতে যাবে। জিহু ভাইয়া আর সুজি আপুর বিয়ের ডেট ফিক্সড করতে।" এটা দেখে তে ভীষণ খুশি হয়েছে। ফোনটা রেখে তে তো লাফালাফি শুরু করেছে। কিন্তু এমন সময় ওর রুমের দরজা ঠাস করে খুলে কেউ একজন আসলো এবং দরজাটা অনেক জোরে বন্ধ করে দিল। তে তো সেদিকে ভুরু কুঁচকে তাকালো, দেখলো সুগা ওর রুমে এসেছে। সুগা তো রাগে ফুঁসতে ফুঁসতে ধাপ করে এসে তের বেডের উপর বসে পড়লো। তে দেখলো সুগার তো রাগে পুরো চোখ মুখ লাল হয়ে গেছে। "ভাইয়া, এমন রেগে আছো কেন? মুখটা একদম লাল হয়ে গেছে, মনে হচ্ছে কেউ গুঁড়ো মরিচ ঢেলে দিয়েছে। আমার রাগে পুরো মাথা ফেটে যাচ্ছে, মনে হচ্ছে সবকিছু ভেঙে ফেলি। কিন্তু কেন, কি হয়েছে? ওরা কি মনে করেছেটা কি? ওদের যখন যা ইচ্ছা ওরা তাই করবে?" "ও, বুঝতে পেরেছি, তুমি কি নিয়ে এত রেগে গেছো। তো সেটা তুমি আমার উপর রাগ খাটিয়ে বলছো কেন? আমি কি ওদের নিয়ে এসেছি নাকি?" "তুই কথাটা মোটেও খারাপ বলিসনি, আমি তোকে কেন বলছি। আমি এখন ওইখানে যাব আর সবাইকে বাড়ি থেকে লাঠি দিয়ে বের করে দিব।" "ভাইয়া থাক, ঝামেলা করো না, আব্বু আম্মুকে তো অনেক বকা দেবে। ওরা কিছুদিনের জন্য এসেছে, ওরা তো চলেই যাবে।" এবার কিন্তু আমার রাগ হচ্ছে। আমি ঝামেলা করছি? যাদের সাথে কোনো সম্পর্কই নেই তাহলে তাদের বাড়িতে আসে কেন? শুধু তোমার নাকি? আমার ওদেরকে দেখে মেজাজটা একদম গরম হয়ে গিয়েছিল। আম্মুর সঙ্গে কথা বলে জানতে পারলাম 1 সপ্তাহ থাকবে। কি মগের মুলুক নাকি? মামার বাড়ির আবদার, ওদের কি বাড়ি ঘর নেই? সেটা কি আমি জানি নাকি? আর তুমি যখন ওদের সাথে ঝামেলা করবে তোমাকে তখন অসভ্য বলবে, তখন আমারও অনেক রাগ হবে আর কষ্ট হবে। তাই বলছি কোনো কিছু বলার দরকার নেই। শোন, তুই সবসময় আমার সাথে থাকবি আর ওদের সামনে একদম যাবি না। আমার এত ঠাটা পড়েনি ওদের সামনে গিয়ে ঢ্যাং ঢ্যাং করার, কিন্তু আমার তো অনেক ক্ষুধা পেয়েছে, এখন তো খেতে যাবো নাকি? হ্যাঁ চল, আমার সাথে চল, আয়। এটা বলেই সুগা আর তে নিচে নেমে আসছিল। সুগা আর তে এসে দেখে সবাই তো খাবার টেবিলে বসে আছে, মানে সবাই দুপুরের খাবার খাচ্ছিল। এখানে কাই, জেনি, জেনির বাবা মা, কাইয়ের বাবা মা, মানে তে দাদুর বাড়ির A to Z ফ্যামিলি এখানে এসেছে। সুগা একটু বাইরে গিয়েছিল, বাড়িতে এসে যখন এদেরকে দেখে তখনই মেজাজটা গরম হয়ে যায়, আর যার কারণে এত বেশি রেগে গেছে। সবাই খাবার খাচ্ছিল, ইউনজুন সবাইকে সার্ভ করে দিচ্ছিল। সুগা সিঁড়ি দিয়ে নামতে নামতেই বলল, "কথা নেই বার্তা নেই, 14 গোষ্ঠীর সবাই এসে এখানে হাজির হয়েছে।" কথাটা কেউ শুনতে না পারলেও তে খুব ভালোভাবে শুনতে পেরেছে। তে সুগার হাতে একটা ছোট্ট করে চিমটি কেটে বলল, "এই ভাইয়া, এখানে সবাই আছে, সবাই শুনতে পেলে কি বলবে বলতো? তাতে আমার কি? আমার বাসায় আমি যা ইচ্ছা তাই বলবো, তাতে কার কি যায় আসলো সেটা আমার দেখার বিষয় না। এটা তোমার বাসা না, এটা সবিনের বাসা, তাই যা বলবে ভেবে বলবে। বলা তো যায় না তার পরিবারকে অপমান করলে আবার তোমাকেই না ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। রিয়েলি তোর বাপ না আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে গেলেও 10 বার ভাববে। কি বলে? শুধু আমার বাপ হয়? তুমি কি উড়ে এসে জুড়ে বসেছো? কি রে, তোরা দুজন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ফিসফিস করছিস? এখানে খেতে চলে আয়, খেতে বস। ইউনজনের কথা শুনতেই সবাই যেন তে আর সুগার দিকে তাকিয়েছে। সবিন একটা চোখ ইশারা দিতেই দুইজনেই টেবিলে এসে খেতে বসতে লাগলো।
তো ওর চাচুদের সাথে ভালোভাবেই কথা বলেছে, কিন্তু সুগা কারোর সাথে কথাও বলেনি, কারোর দিকে একবার মুখ ফিরেও তাকায়নি। ইয়ঞ্জন খাবার বেড়ে দেওয়ার পরে সুগা তো চুপচাপ খাবার খাচ্ছে আর ডোন্ট কেয়ার মুড নিয়ে ফোন টিপছে। আর এমনিতেও মেহমানরা সবাই সুগার সাথে ভয়ই কথা বলছে না। এমনিতেও সুগা ছোটবেলা থেকে অনেক বেশি রাগী স্বভাবের ছিল, তার উপর আবার এই কয়েক বছরে সুগা আরো বেশি চেঞ্জ হয়ে গেছে। সুগাকে দেখলে আরো বেশি রাগী মনে হয়, যার কারণে সুগার সাথে উল্টে কেউ কথা বলতে যাচ্ছে না। সুগাকে ফোন টিপতে দেখে তে তো ওর কাছ থেকে ফোনটা কেড়ে নিল। খাবার খাওয়ার সময় ফোন টিপতে হয় না, জানো না ভাইয়া? কাজ করছি তো তে, ফোনটা নিয়ে নিলি কেন? খাবার শেষ করে কাজ করা যাবে, আগে লাঞ্চ কমপ্লিট করো তারপর কাজ করো। সুগাও জানো আর কথা বাড়ালো না, ফোনটা নিয়েই ওর পাশেই রেখে দিল। তখনই সুগার ফোনে একটা মেসেজের শব্দ আসে। তে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো জাঙ্কুক ব্রো লেখাটা একদম জলজল করে উঠেছে। এ কি, উনি এখন ভাইয়াকে মেসেজ করছে কেন? তাহলে তো ভাইয়া সত্যিই বলেছে যে ও কাজ করছিল। ফোনটা দিয়ে দেব যদি ইম্পর্টেন্ট কোনো কথা হয়, না হলে তো পরে আমাকে ধুলাই করবে। এটা ভেবেই তে সুগার দিকে ফোনটা এগিয়ে দিল। সুগার ফোনটা হাতে নিতেই সঙ্গে সঙ্গে ওদিক থেকে জাঙ্কুক ফোন দিয়ে উঠেছে। হঠাৎ করে ফোন দেওয়ার মানে তে তো বুঝতেই পারলো না, সঙ্গে সুগাও বুঝতে পারছে না। তখনই সুগার চোখ গেল ঘড়ির দিকে। হঠাৎ করে সুগা একদম উঠে দাঁড়িয়েছে এবং ফোনটা রিসিভ করেই বলতে লাগলো, সরি 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 ব্রো, আই এম রিয়েলি সরি, আমার সত্যিই মনে ছিল না, বিলিভ মি। সুগা এত জোরে কথাটা বলেছে, খাবার টেবিলে সবাই এখন সুগার দিকে তাকিয়ে আছে। ওই বাড়ির লোকটা সবাই এখন এটা ভাবছে, যে ছেলে এতগুলো মানুষকে পাত্তা না দিয়ে চুপচাপ খাবার খাচ্ছিল, এমন কে ফোন দিল যে সুগা এতটা ব্যস্ত হয়ে পড়লো? চিল ব্রো, তুমি জাস্ট আমাকে 15 মিনিট টাইম দাও, আমি এখনই আসছি। বলেই সুগা ফোনটা কেটে দিয়ে হাতটা ধুয়ে নিল। তে হাত ধুয়ে নে, আর খেতে হবে না, আমরা এখন এক জায়গায় যাব। এই সময় আবার কোথায় যাব? আর কেনই বা যাব? কাজ আছে, চল। কি কাজ? আমার যেতে ইচ্ছা করছে না। তে তুই তো নিজেই দেখলি যে কে ফোন দিয়েছিল। পরে কিন্তু আমাকে না, তোকেই কৈফিয়তটা দিতে হবে। পরে ধমক লাগালে কিন্তু আমি কিছুই বলবো না। আর আমি ফোন দিয়ে বলবো নাকি যে তোর ফোনে ফোন দিতে? না না, আমি কি বলছি একবারও যে যাব না? আমি বললাম যেতে ইচ্ছা করছে না। আচ্ছা চলো যাই। বলেই তে দ্রুত করে হাতটা ধুয়ে নিল। এদিক থেকে কাই খাবার খাচ্ছে আর মনে মনে ভাবছে, কি এমন আছে যে ওর বোনকে যদি কেউ ধমক দেয় বা বকাবকি করে সুগা তাকে কিছুই বলবে না? হয়ে গেছে তে, চল যাই। এই বলে সুগা তের হাত ধরে নিয়ে যাচ্ছিল। সিঁড়িতে উঠতেই নিবে দুই ভাই বোন, এমন সময় পেছন থেকে জেনির মা বলে উঠলো, হ্যাঁ রে সবিন, এখানে এসেও ছেলে মেয়ে দুইটাকে ঠিক মতো শিক্ষা দিতে পারলি না। দুইটাই এখনো আগের মতোই বেয়াদব রয়ে গেছে। আমরা গুরুজনরা সবাই বসে আছি আর আমাদের কোনো পারমিশন না নিয়ে একদম ঢ্যাং ঢ্যাং করে দুই ভাই বোন চলে গেল। বাবা মার পারমিশন অব্দি নেওয়ার প্রয়োজন মনে করলো না। এত বড় হয়ে গেছে অথচ এখনো ঠিকঠাক অব্দি আদব কায়দাটা শিখতে পারেনি। কথাটা শুনেই সঙ্গে সঙ্গে তে আর সুগা দাঁড়িয়ে গেল। সুগার শীতল চোখ দুটো মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর লাল হয়ে গেছে। ও তো হাত মুখ পাকিয়ে দাঁড়িয়ে আছে। তে শুকনাটা ঢোক দিলে সুগার দিকে তাকালো, দেখলো ওর ভাই তো একদম সাপের মতো ফুসফুস করছে। আহা ফুপিমনি, আমাদের তো আমাদের বাবা মা আদব কায়দা শিখাতে পারেনি, কিন্তু তোমার বাবা আমাকে এটা তোমাকে শিখায়নি যে কোথায় কি বলতে হবে। বাঘের লেজ ধরে নাড়া দিচ্ছ, নাও এবার ঠেলা সামলাও। ভাইয়া, সবসময় সব দিকে কান দিতে হয় না, চলো আমরা তাড়াতাড়ি যাই, রেডি হতে হবে তো, না হলে দেরি হয়ে যাবে। তুই গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি আসছি। বলেই সুগা তের হাতটা ছেড়ে দিয়ে ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ালো এবং টেবিলে দু হাত রেখে ঝুঁকে বলতে লাগলো, মাই ডিয়ার ফুপিমনি, আপনি এখানে বেয়াদবের কি দেখলেন? এতটুকুতেই আমাদের বেয়াদব বলে দিলেন? আর আমাদের আদব কায়দা নেই কে বললো? যদি আদব কায়দা নাই থাকতো তাহলে আপনি কি এখানে সোজা হয়ে বসে থাকতে পারতেন? তাই বলছি, পরের বার থেকে যখন আমার আর আমার বোনের সম্পর্কে কিছু বলবেন অন্তত 100 বার ভেবে চিন্তে বলবেন, না হয়তো আমি যে কতটা বেয়াদব সেটা আপনি হাড়ে হাড়ে টের পাবেন। সুগা, কি করছো? গেস্টদের সাথে কেউ এভাবে কথা বলে? তোমার ফুপিকে এখনই সরি বলো। সরি বলবো আমি? তা আবার ফুপিকে? নট নেভার। বরঞ্চ তুমি তোমার সো কল্ড ননদিনের মুখটা সামনে রাখতে বলো, না হয়তো আমি ভুলে যাব যে উনি আমার বাবার বড় বোন। এটা বলেই সুগা আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল এবং সুগা তেকেও নিয়ে গেছে। তোমার ছেলের এই কেমন ব্যবহার, কিছু বললে না যে? ইউজুন, কাজ আছে তাই গেছে, এত কেন কথা বলো? এখন তো জেরি মা বসে বসে ফুঁসতে লাগলো, এতটুকু একটা ছেলে ওনাকে কিভাবে না অপমানটা করলো সেটা তো উনি কিছুতেই মেনে নিতে পারছে না। রাগে তো ওনার মাথা ফেটে যাচ্ছে, তবু নিজেকে শান্ত করে খাবার টেবিলেই বসে রইলো। এদিকে সবিনও চুপচাপ করে খাচ্ছে। ওনার ইচ্ছা করছে যে
জেনির মাকে কয়েকটা কথা শুনিয়ে দিতে, কিন্তু বড় বোন বলে কিছু বলতে পারছে না। আর যেহেতু গেস্ট হিসাবে এখানে এসেছে, কিছুক্ষণের মধ্যে সবাই খাওয়া দাওয়া করে ড্রয়িং রুমের সোফাতে এসে বসেছে। লি জনসক, সোবিন, লিমিন হোক ওরা নিজেদের মধ্যেই কথা বলছিল। সেখানে সবাই বসে আছে। হঠাৎই হাসির শব্দ শুনে সবার চোখ গেল সিঁড়ির দিকে। সুগা আর তেকে দেখে সবার চোখ যেন আটকে গেল। সিঁড়ি সুগা আর তে নেমে আসছিল। তেকে দেখতে আজকে অনেক সুন্দর লাগছিল। তে একটা ব্ল্যাক রঙের গাউন পরেছিল। হঠাৎই কায়ের তের দিকে চোখ যেতে যেন ওর চোখটা আটকে গেল। এখন তো কাই তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। কায়ের কয়েকবার হার্টবিট মিস করে গেল। তের থেকে যেন কাই চোখ সরাতেই পারছে না। এটা জেনে খেয়াল করলো যে কাই তের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কিন্তু সবাই বসে থাকাতে এখন জেনি কাইকে কিছু বলতেও পারছে না। সুগা এসে সবার দিকে একবার তাকালো, কিন্তু কোনো রিঅ্যাক্ট করলো না। সুগা আর তে ততক্ষণে বাসা থেকে বের হয়ে গেল। সবাই সুজিদের বাসায় এসে হাজির হয়েছে। আজকে জিহবার সুজির বিয়ের ডেট ফিক্সড করা হবে। সুগার তো কথাটা মনেই ছিল না যে আজকে সুজিদের বাড়িতে দাওয়াত আছে। জাঙ্কুক ফোন করে ধমক দেওয়ার পর ওর সবকিছু মনে পড়েছে। তেও তো আগে থেকে কিছুই জানতো না, জিমিনের মেসেজ পেয়ে জানতে পেরেছিল। কিন্তু ও ভেবেছিল শুধু জিহবের বাড়ির লোকরাই যাবে, ওরা কেউ যাবে না। এখানে সবাই এসেছে, শুধু ইয়নজুন আর সোবিন বাদে। কিন্তু হঠাৎ করে তেদের দাদু বাড়ির ফ্যামিলির সকলে চলে আসাতে ইয়নজুন আর সোবিন আসতে পারেনি। জাঙ্কুক তো পুরো তেকে দেখে আজকে টাসকি খেয়ে গেছে। তেকে দেখতে ভীষণ রকমের সুন্দর লাগছিল, কিন্তু জাঙ্কুকের কেন জানি না মনে হচ্ছে তে আজকে ওর থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এদিকে সুজিও আজকে বেশ সুন্দর করে সেজেছে। শ্বশুর বাড়ির লোক আসবে বলে কথা, একটু না সাজলে হয়? বড়রা ড্রয়িং রুমে বসে সবাই কথাই বলছিল। এদিকে তে, জিমিন আর লিসা একটা রুমের বেলকনিতে গিয়ে দাঁড়ায়। এই বেলকনিটা ওদের অনেক বেশি পছন্দ, কারণ এই বেলকনি থেকে সুজিদের বাড়ির বাগানের সবকিছু দেখা যায়। ওরা যখন আগেরবার এসেছে এই বেলকনিতে অনেক সময় কাটিয়েছে। কিন্তু বেলকনি একদম রেলিং ঘেঁষে দাঁড়িয়েছিল। নিচের বাগান থেকে অনেক ফুল দেখা যাচ্ছিল, ও সেগুলোই দেখছিল। লিসা, জিমিন এখানেই আছে। এই জিমিন দেখ, ওই হলুদ রঙের ফুলটা। হলুদ রঙের ফুলটা তোমার মতো, ঠিক তোমারই মতো। হঠাৎই তে পেছনে ঘুরে জাঙ্কুককে দেখে একদম টাসকি খেয়ে যায়। এখানে তো লিসা আর জিমিন ছিল, ওরা কোথায় গেল? আর জাঙ্কুকই বা কিভাবে আসলো? আপনি আপনি কখন আসলেন? আর লিসা, জিমিন ওরা কোথায় গেল? আমি তো। আর লিসা, জিমিন ওরা তো আমাকে আশা থেকে চলে গেছে। শালি দুইটাকে আমি পরে হাতের কাছে পেলে না মেরেই ফেলবো। আমাকে বলে যেতে হয় না। কি ভাবছেন ম্যাডাম? আর এভাবে সেজে এসেছেন যে, রাস্তায় কেউ দেখে তো আবার হার্ট অ্যাটাক করেনি? তে কিছুই না বলে একদম চুপচাপ ছিল। অ্যাকচুয়ালি আজকে তের জাঙ্কুককে দেখে একটু লজ্জা লজ্জা লাগছিল। সেদিন তো ভালোবাসার কথাটা ঝোঁকের সাথে বলেছিল, তাই কিছু মনে হয়নি। কিন্তু পরে সবকিছু উপলব্ধি করতে পেরে এখন জাঙ্কুকের সামনে আসতে তের ভীষণ রকমের লজ্জা লাগছে। হঠাৎ করে জাঙ্কুক থেকে একদম বেলকানির রেলিং এর সঙ্গে চেপে ধরেছে। আরে কি করছেন আপনি? আমি পড়ে যাব তো। আর এখানে কেউ আমাদের এভাবে দেখে ফেললে কি মনে করবে? তুমি পড়ে যাবে আমার কাছ থেকে? ইম্পসিবল। আর কি বলে, এখানে কেউ আমাদের এভাবে দেখলে কি মনে করবে? যার যা ইচ্ছা তাই মনে করুক। আমি আমার বউয়ের সাথে টাইম স্পেন্ড করছি, এটাতে কে কি মনে করলো সেটা আমার কিছুই যায় আসে না। ছাড়ুন আমাকে, ভেতরে যাব। আমার কেন যেন মনে হচ্ছে আমার পাখিটা আমার কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কেন তে পাখি, আমার কাছ থেকে এত পালাচ্ছ কেন? তে চুপ করে আছে, কিছু বলছে না। তেকে এইভাবে চুপ করে থাকতে দেখে জাঙ্কুক যেন আরো তের কাছে যেতে লাগলো। এভাবে জাঙ্কুককে কাছে আসতে দেখে তে তো এখন ছটফট শুরু করে দিল। আমি পালিয়ে বেড়াচ্ছি কোথায়? আমি যদি পালিয়ে বেড়াতাম আপনি কি আমাকে খুঁজে পেতেন নাকি? হ্যাঁ সেটাই তো, আমিও ভুলভাল বকছি তাই না? ওয়েট, তোমাকে একটা জিনিস দেখানোর আছে। বলেই এবার জাঙ্কুক থেকে ছেড়ে দিল। জাঙ্কুক ওর নিজের পকেট থেকে ফোনটা বের করলো। এরপর তে যে মেসেজ করেছে সেগুলো বের করলো। ফোনটা তের সামনে ধরে বলল, এগুলো কি? সরি, বাট হোয়াই? না মানে আপনি খুব বিরক্ত বোধ করেছেন তাই না? আমি এভাবে আর কখনো একটু পরপর মেসেজ দিব না। দূর পাগলি, বিরক্ত বোধ করেছি কে বলেছে তোমাকে? আপনি বিরক্ত বোধ করেননি? একদমই না, আমি তো আরো খুশি হয়েছি। আমি বিরক্ত বোধ করেছি এই কারণে যে তুমি এগুলো কি লিখেছো। একটু রোমান্টিক রোমান্টিক কথা লিখবে কিনা? সারাদিন লিখে গেছো কি করছেন, কি খেয়েছেন, ঘুমিয়েছেন কিনা, এগুলো কেউ লেখে? মানে তাহলে কি লিখবো? কেন সুইটহার্ট, আপনি জানেন না রোমান্টিক রোমান্টিক কথা কিভাবে লিখতে হয়? জাঙ্কুকের মুখে এই কথা শুনে তের গাল দুটো একদম টমেটোর মতো লাল হয়ে গেছে।
এভাবে আমার সামনে লজ্জা পেও না সুইটহার্ট। তোমাকে এভাবে লজ্জা পেতে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, মনে হয় চকলেটের মতো টুকুস করে কামড় খেয়ে ফেলি। জাংকুকের কথা শুনে যেন তের লজ্জা আরো বেশি বেড়ে গেল। হঠাৎ করে জাংকুকের ফোনটা বেজে উঠলো। জাংকুক স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে সুগা কল দিয়েছে। তোমার ভাইটা না যখন তখন ফোন দেয়, আমার বউয়ের সাথে একটু গল্প করছি তাও করতে দেবে না। হ্যাঁ সুগা বল, কি বলবি? ভাইয়া একটু ছাদে আসবে, একটু কথা ছিল। ইস, ফোন দেওয়ার সময় পেলি না, একটু ওয়েট কর, আসছি। আচ্ছা ঠিক আছে বলে সুগা ফোনটা কেটে দিল। এদিক থেকে জাংকুক থেকে বলছে, ম্যাডাম তাহলে থাকেন, আমি আসছি, পরে না হয় আপনার সাথে অনেকক্ষণ গল্প করব। আর হ্যাঁ, এরপর থেকে যখন মেসেজ দিবেন একটু রোমান্টিক মেসেজ দিবেন, ঠিক আছে? এই বলেই জাংকুক সেখান থেকে চলে গেল। আমি এত মেসেজ করেছি তাও উনি বিরক্ত বোধ করেনি, আবার বলছে রোমান্টিক মেসেজ দিতে। আর ওই দুইটা আমাকে ছেড়ে এভাবে চলে গেল। দাঁড়া আমি আসছি বলে তেও তো ড্রয়িং রুমের দিকে চলে গেল। অন্যদিকে জাংকুক ছাদে গিয়ে দেখে সুগা একাই আছে। কি হলো সুগা, এভাবে ডাকলি যে? ইম্পর্টেন্ট কোনো কথা আছে? হ্যাঁ, আসলে কাইরা আমাদের বাসায় এসেছে, বলেছে নাকি এক সপ্তাহ থাকবে। পুরো গোষ্ঠী আমাদের বাসায় এসে হাজির হয়েছে। সুগা তো কাইদের বাসায় আসার সম্পর্কে সবকিছু বলল এবং দুপুরে ডাইনিং টেবিলে কি হয়েছে সুগা সবটাই জাংকুককে খুলে বলল। শুনেই জানো জাংকুকের পুরো মেজাজটাই গরম হয়ে গেল। হোয়াট? এত কিছু হয়ে গেল আর তুই আমাকে এইসব এখন জানাচ্ছিস? এতক্ষণ বলার কোনো সুযোগ পাইনি আর আমি কিছুই জানতাম না। বাইরে গিয়েছিলাম, বাসায় গিয়ে দেখি এত কাণ্ড। পুরো গোষ্ঠী বাসায় এসে বসে আছে। পরে আব্বুর সাথে কথা বলেছিলাম, উনি বলল যে জেনি নাকি সেই দিনের ঘটনার জন্য আব্বুর কাছে ফোন করে অনেক কান্নাকাটি করেছে আর অনেক ক্ষমাও চেয়েছে। তবুও আমি বলেছিলাম ওনারা আমাদের বাসাতে কোনো মতেই থাকতে পারবে না। এটা শুনে আম্মু বলল আমি যদি ওনাদের সাথে এখন কোনো ঝামেলা করি তাহলে উনি নাকি ভুলে যাবে যে আমি ওনার ছেলে। এত কিছু হয়ে যাওয়ার পরেও মামুনি কিভাবে পারছে সবকিছু মেনে নিতে। তখনই নিচ থেকে ইউনোর ডাক শুনতে পাওয়া যায়। ইউনো সুগাকে জোরে জোরে ডাকছিল। ভাইয়া, ইউনো আমাকে ডাকছে, তুমিও আসো, পরে না হয় আমরা এই বিষয়ে কথা বলবো। আচ্ছা তুই যা, আমি আসছি। সুগা সেখান থেকে চলে গেল। সুগা গিয়ে নিচে সবার সঙ্গে বসেছে। এদিকে জাংকুকের যেন মাথা ফেটে যাচ্ছে। ও খুব ভালো করে জানে যে ওই বাড়ির লোকরা যদি তেদের বাসাতে থাকে তাহলে তের সাথে নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা করবে, আর যেটা জাংকুক মোটেও সহ্য করতে পারবে না। কিছুক্ষণ পর তে খেয়াল করলো যে এখানে সবাই আছে, শুধু জাংকুক নেই। ও মনে মনে ভাবলো যে জাংকুককে তো ওর ভাই একটু আগে ছাদে ডেকেছিল, তাহলে ওর ভাই ছাদ থেকে চলে আসলো আর জাংকুক আসলো না কেন? এটা ভেবেই তে সেখান থেকে উঠে ধীর পায়ে ছাদে যেতে নিচ্ছিল। তে আস্তে আস্তে করে ছাদে গিয়ে দেখে জাংকুক তো শুধু ছাদের চারদিক দিয়ে পায়চারি করছে এবং ঘাড় হাত পা নাড়াচাড়া করছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে ও ভীষণ রকমের রেগে আছে। কি ব্যাপার, উনি তো একটু আগেও অনেক বেশি শান্ত ছিল, তাহলে এখন এভাবে রেগে গেল কেন? ভাইয়া কি এমন বললো যে রেগে গেল এতটা? নাকি ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? কিন্তু ভাইয়াকে তো দেখলাম নিচে বসে সবার সাথে ভালোভাবেই কথা বলছে। ওনার সাথে যদি ঝগড়া হতো তাহলে তো ভাইয়ার মুড অফ থাকতো। জাংকুক রেগে ছাদের একটা দেওয়ালে ঘুষি লাগিয়ে দিল। হঠাৎ এভাবে ঘুষি লাগিয়ে দেওয়াতে তে দেখে একদম অবাক হয়ে গেছে। দেওয়ালে ঘুষি দিতেই যাবে তার আগেই তে দৌড়ে গিয়ে জাংকুকের হাতটা চেপে ধরেছে। কি করছেনটা কি আপনি? নিজেকে এভাবে হার্ট করছেন কেন? হঠাৎই তেকে দেখে জাংকুক নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করলো, কিন্তু রাগটা যেন কন্ট্রোল হচ্ছেই না। তে প্লিজ যাও এখান থেকে, রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। আমি তোমাকে হার্ট করতে চাই না, কখন ভুল ভাল বলে দেবো আমি নিজেও জানি না। হ্যাঁ যাচ্ছি, কিন্তু প্লিজ নিজেকে এভাবে হার্ট করবেন না। কি হয়েছে বলুন? আপনার কি ভাইয়ার সাথে ঝগড়া হয়েছে? না, তোমার ভাইয়ার সাথে আমার কিছুই হয়নি, আর আমাকে নিয়ে এত ভাবতে হবে না। আমি তোমাকে যেতে বলছি, যাও। তাহলে আপনি এভাবে রেগে গেছেন কেন? ভাইয়া আপনাকে কি বলেছে? তোমাকে এত ভাবতে কে বলেছে? তোমাকে বললাম না এখান থেকে যেতে। আমাকে নিয়ে কারোর ভাবতে হবে না, তোমারও ভাবতে হবে না, তোমার বাবা মারও ভাবতে হবে না। তোমার বাবা মা থাকুক তোমার ওই ফালতু ফ্যামিলি নিয়ে। এবার তে খুব ভালো করে বুঝতে পারলো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। সুগা জাংকুককে বলেছে যে ওদের বাসাতে কাইরা সবাই এসেছে, যার কারণে জাংকুক এতটা বেশি রেগে গেছে। সামান্য একটা কারণে আপনি এতটা রেগে গেছেন? এটা তো হবারই ছিল, ওটা তো আমার বাবার ফ্যামিলি। আমরা হয়তো ভালো নাই সম্পর্ক রাখতে পারি, কিন্তু আমার বাবা মা তার মুখ ঘুরিয়ে থাকতে পারে না। এবার জাংকুক তের কথা শুনে তেকেই দেওয়ালের সাথে একদম চেপে ধরেছে। কোনটা তোমার কাছে সামান্য মনে হচ্ছে? এত কিছু ঘটে গেছে, এগুলো তোমার কাছে সামান্য মনে হচ্ছে? আই এম সরি টু সে যে এগুলো তোমার কাছে সামান্য মনে হলেও আমার কাছে একদমই সামান্য না। ওই ফ্যামিলির কাউকে আমি তোমার আশেপাশে থাকতে দেব না, বিশেষ করে কাইকে। ও যদি ভুলেও কোনো অবস্থায় তোমার সাথে কথা বলতে এসেছে তাহলে আমি নিজেও জানি না যে আমি কি করব।
জাঙ্কুকের কথা শুনে তে এখন একটা শুকনো ঢোক দিল। সত্যি তো এমনটা হতেই পারে, কারণ তে আজকে খুব ভালোভাবে খেয়াল করেছে যে কাই ওর দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। যদি কাই তের সাথে কথা বলতে আসে তাহলে ও কি করবে? এদিকে জাঙ্কুকের কণ্ঠে রাগের সাথে সাথে অভিমানটাও স্পষ্ট বোঝা যাচ্ছে। ওই বাড়ির লোকরা এত অন্যায় করেছে, তোমার বাবা মা সেগুলো সব ক্ষমা করে দিতে পেরেছে। সবার প্রতি ওনাদের দয়া উপচে পড়ে, কিন্তু আমার প্রতি ওনাদের দয়া একদমই হয় না, তাই না? তুমি জানো 4 বছর আগে তোমার বাবা মা জানতে পেরেছিল আমি তোমাকে ভালোবাসি। তোমার বাবা মা আমাকে অনেক কথা শুনিয়েছিল। আমি তোমার বাবার পায়ে অবধি ধরেছিলাম। আমি ওনার থেকে তোমাকে ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু তোমার বাবা আমার কোনো কথাই শোনেনি। উনি সাফ সাফ বলে দিয়েছিল যে আমি যদি তোমার থেকে অনেক দিন দূরে থাকতে পারি তাহলেই নাকি তোমার সাথে আমাকে বিয়ে দেবে। ওনারা কাইকে বিশ্বাস করে এমন একটা ভুল করেছে, সেই ভুল আর দ্বিতীয়বার করতে চায় না। লন্ডনে যাওয়ার আগে তোমার বাবা মার সাথে আমার কি ঘটেছিল তুমি জানো, আর এগুলো বলছো তুমি সামান্য ব্যাপার? জাঙ্কুকের কথা শুনে তে তো একদম হতভম্ব হয়ে গেছে। এত কিছু হয়ে গেছে, তে কিছুই জানে না। সবাই কি ওকে একটু জানানোর প্রয়োজন মনে করলো না? জাঙ্কুক ওর বাবা মাকে এত অনুরোধ করেছিল, ওর বাবার পায়ে অবধি ধরেছিল। তোমার বাবা মা যদি একবার রাজি হতো তাহলে আমি কখনোই তোমাকে ছেড়ে লন্ডনে যেতাম না, আর সেখানে গিয়ে আমার এত ছটফট সহ্য করতে হতো না। আমি ভেবেছিলাম তোমাকে খুঁজে পেয়ে আমি আবারও হারিয়ে ফেলবো। 4 বছর আগে আমি যখন লন্ডনে চলে গিয়েছিলাম, তোমাকে ছেড়ে যেতে যে আমার কতটা কষ্ট হয়েছিল তুমি জানো? আমাকে তিলে তিলে শেষ হয়ে যাওয়া দেখেও তোমার বাবা মার মনে একটু মায়া হয়নি। এই 4 বছর ধরে আমি কতটা যন্ত্রণায় ছিলাম শুধুমাত্র আমিই জানি। ওরা সবাই মুখেই বলে যে আমাকে ওরা নাকি অনেক ভালোবাসে, আসলে আমাকে তো কেউই ভালোবাসে না। ভুলটা কাই করেছিল আর সবাই মিলে শাস্তি দিল আমাকে। শেষের কথাগুলো বলতে গিয়ে জাঙ্কুকের তো গলা ধরে আসছিল। এবার তো তের চোখ ছলছল করতে লাগলো। এই ছেলেটা ওকে এত ভালোবাসতো যে এতগুলো দিন শুধু কষ্টই পেয়ে গেছে। তে তো সবসময় জাঙ্কুককে ইগনোর করেছে, এবার তো তের নিজের প্রতি নিজেরই ভীষণ রাগ হচ্ছে। আই এম সরি, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, প্লিজ আমাকে মাফ করে দিন। তুমি এভাবে আমার কাছে কেন মাপ চাইছো তে পাখি? আমি তো তোমাকে বকছি না, আমি শুধুমাত্র তোমাকে সবটা জানালাম যে তোমার বাবা মা কিভাবে পারলো ওই ফ্যামিলির লোকগুলোকে এনে বাসায় ঢোকাতে। যেখানে তুমি আছো ওরা কিন্তু খুব ভালো করে জানে যে ওরা যদি সুযোগ পায় তোমাকে ছেড়ে কথা বলবে না। সেটা যাই হোক, আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাকে সত্যি এখন অনেক ভালোবাসি। এটা বলেই হঠাৎ করে তে শক্ত করে জাঙ্কুককে জড়িয়ে ধরেছে। জাঙ্কুক একটু অবাক হয়েছে, কিন্তু প্রতি উত্তরে কিছু না বলে জাঙ্কুকও শক্ত করে তেকে জড়িয়ে ধরেছে। কিন্তু হঠাৎই তের একটা কিছু মনে পড়ে গেল। জাঙ্কুক বলেছিল যে ও তেকে খুঁজে পেয়ে আবার হারিয়ে ফেলবে। হ্যাঁ, এরকম কথা জাঙ্কুক আরো অনেকবার বলেছে। জাঙ্কুক নাকি তেকে 6 বছর আগে থেকেই ভালোবাসে। এটা কিভাবে সম্ভব? আচ্ছা, আপনি কি আমাকে আগে থেকে চিনতেন? আমাদের কি কোথাও দেখা হয়েছিল? আপনি যদি আমাকে আগে থেকে চেনেন তাহলে আমার কিছু মনে পড়ছে না কেন? আজকে এমনিতেই অনেক কিছু বলে ফেলেছি, বাকিটা না হয় অন্য একদিন বলবো। সঠিক সময় আসুক, সবকিছু জানতে পারবে। আপাতত চোখের পানি মোছো। এভাবে কান্না করছো কেন? আমি কি তোমাকে বকেছি? না, আপনাকে কষ্ট পেতে দেখে আমার অনেক খারাপ লাগছে। আমার সব কষ্ট চলে গেছে, কারণ আমার তে পাখি আমাকে এখন অনেক ভালোবাসে। আমার আর কোনো কষ্ট নেই। এই বলে জাঙ্কুক তের চোখের পানিগুলো মুছে দিল। তে ভাবছে সত্যি জাঙ্কুক ওকে আগে থেকেই চিনতো, কিন্তু এটা কিভাবে সম্ভব? কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক আর তে নিচে চলে গেল। বেশ কিছুক্ষণ কেটে গেছে। সবাই তো খাওয়া দাওয়ার পর্ব সেরে নিয়েছে, অনেক হই হুল্লাও করেছে। বড়রা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে জেহবের বিয়ে 1 সপ্তাহ পরে। সবাই সুস্থ থাকলেও এখনো জাঙ্কুক একটু অসুস্থ ছিল। ওর গায়ে কাটা ছেঁড়ার দাগগুলো এখনো যায়নি। তাই জেহব বলেছিল বিয়ে আরো কিছুদিন পিছিয়ে দিতে, কিন্তু জাঙ্কুক বলল যে ও একদম ঠিক আছে, ওর কিছুই হয়নি। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে সুজি আর জেহবের বিয়ে 1 সপ্তাহ পরে। সন্ধ্যার দিকে সবাই যার যার মতো বের হয়ে পড়ে বাসায় যাওয়ার জন্য। তখন সুগা গিয়ে জাঙ্কুককে বলে, জাঙ্কুক ভাইয়া, একটা আমার কাজ আছে, ইউনোর সাথে যাব, তুমি একটু থেকে বাসায় ছেড়ে দেবে? আচ্ছা ঠিক আছে, তুই নিশ্চিন্তে যেখানে যাওয়ার যা। সুগা একটা স্মাইল করে তের কাছে গিয়ে দাঁড়ায়। তে, আমার একটা কাজ আছে, বাসায় যেতে পারছি না, তুই জাঙ্কুক ভাইয়ের সাথে চলে যা, আমি বলে দিয়েছি ভাইয়া তোকে বাসায় ড্রপ করে দেবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তে কোনো কথাই না বলে চুপচাপ জানো জাঙ্কুকের গাড়ির সামনের সিটে গিয়ে বসে পড়লো। এটা দেখে জাঙ্কুক বেশ খুশি হলো। আগে যদি হতো তে যেন একদম নাই বলে দিত, কিন্তু আজকে থেকে দেখে মনে হচ্ছে ওরও যেন ইচ্ছা আছে জাঙ্কুকের সাথে যাওয়ার, তাই নিজের ইচ্ছাতে গিয়েই বসে পড়লো। এরপর সবাই যার যার মতো গাড়ি স্টার্ট দিয়ে বের হয়ে পড়লো। কিছুক্ষণের মধ্যেই জাঙ্কুক তেদের বাসার সামনে এসে দাঁড়ালো। তে, যাও, সাবধানে যেও। আমি একা কেন যাব? আপনি ভেতরে যাবেন না? না, ইচ্ছা করছে না, তুমি যাও, আমি আরেকদিন আসবো। তে
জানে জাঙ্কুক যেহেতু একবার মানা করেছে তার মানে জাঙ্কুক আজকে ওদের বাড়িতে যাবে না। তে তো চুপচাপ গাড়ির দরজাটা খুলে বের হয়ে যেতেই নিচ্ছিল, তখন জাঙ্কুক থেকে আটকিয়ে দিল। তে দেখলো জাঙ্কুক তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে। তে ভীষণ অবাক হলো। জাঙ্কুক শান্ত স্বরে বলল, সুইটহার্ট, কাই যেখানে থাকবে তার থেকে 100 হাত দূরে থাকবে, আর জেনি যেখানে থাকবে তার থেকে 200 হাত দূরে থাকবে। আমি যখন ফোন করব ফোনটা গিয়ে সঙ্গে সঙ্গে পিক করবে, মেডিসিন গুলো ঠিকঠাক মতো খাবে, আর তোমার ওই সো কল্ড ফ্যামিলির লোকদের থেকে যত সম্ভব দূরে থাকবে। মনে থাকবে কথাগুলো? হ্যাঁ, মনে থাকবে। ঠিক আছে, এবার যাও। তে চুপচাপ গাড়ি থেকে নেমে পড়লো। তে বাই ইশারা দিতেই জাঙ্কুক থেকে বিদায় দিয়ে সেখান থেকে চলে গেল। চুপচাপ বাসার মধ্যে ঢুকে দেখলো কেউই নেই। ও তো সরাসরি নিচে রুমে চলে গেছে। রুমে গিয়ে তে ফ্রেশ হয়ে রুমের চারদিকে তাকিয়ে দেখে রুমের কোথাও পানি রাখা নেই। এদিকে তের পানির অনেক পিপাসাও পেয়েছে। তখন তে ওর ওয়াটার পটটা নিয়ে নিচে যায় পানি আনতে। তে সিঁড়িতে নামতেই ওর চোখে পড়ে কেউ একজন সোফাতে বসে আছে। ও পেছন থেকে দেখে খুব ভালো করে বুঝতে পারে এটা কাই। তে একদম চুপে চাপে কিচেন রুমে যেতেই নেবে, তখনই তে ওইদিকে কি অবস্থা, বিয়ে কবে ফিক্সড হলো? ইউনজুনের কথা শুনতে তে পেছন ফিরে তাকায়। তে নামটা কানে যেতেই কাইও সেদিকে তাকায়। আম্মু, এক সপ্তাহ পর জিহুবার সুজি আপুর বিয়ে। ও আচ্ছা, তুই কখন আসলি? দেখতে পেলাম না তো। আর সুগা কোথায়? ভাইয়া তো বলল একটা কাজ আছে, তাই ইউনু ভাইয়ার সাথে জানো কোথায় গেল। আচ্ছা ঠিক আছে, একটু পরে ডিনার দেবো সবাইকে, খাবার খেয়ে যাস। আম্মু, আমি না রাতে খাবার খাবো না। সুজি আপুর আম্মু আর সুজি আপু সবাইকে এত খাইয়েছে, এখন আমার খাওয়ার মতো পেটে কোনো জায়গাই নেই। আর যদি ক্ষুধা পাই আমি তোমাকে বলবো, তুমি তখন খাবার দিও। আচ্ছা ঠিক আছে। আর শোন, তুই তোর ওই জেদ্দি ভাইকে ফোন করে বলিস যে তাড়াতাড়ি বাসায় আসতে। আমি রুমে যাচ্ছি, আমার কাজ আছে। ছেলেটার এত জেদ না, একটু কিছু বলেছি কি না বলেছি অমনি ফোন বন্ধ করে বসে আছে। এটা বলতে বলতে ইউনজুন তো ওর রুমের দিকে চলে গেল। এদিকে তেও চুপচাপ কিচেন রুমে চলে গেল পানি আনার জন্য। তে পানি নিয়ে এসে সিঁড়িতে উঠতেই যাবে, হঠাৎই কাই ওর সামনে এসে দাঁড়িয়েছে, যেটা দেখে তে প্রচন্ড পরিমাণে অবাক হয়ে গেছে। জাঙ্কুক তো বলেছিল কায়ের থেকে 100 হাত দূরে থাকতে, এখন কি করবে তে? আর এটা যদি জাঙ্কুক জানতে পারে তাহলে তো ওর খবর করে দেবে। এখানে আসার পর থেকে একবারও কথা হয়নি তোমার সাথে। কেমন আছো তে? হ্যাঁ ভালো আছি। আপনি সামনে এসে দাঁড়ালেন কেন? সরুন। হ্যাঁ অবশ্যই সরবো। কেউ যদি বলে যে ভালো আছো কিনা তাকে উল্টো প্রশ্ন করতে হয়, তুমি কি জানো না? দেখুন, আপনি আমার পথে রুমে আটকে গেলেন কেন? আমি রুমে যাব, সামনে থেকে সরুন। তুমি না একদম পাল্টে গেছো, আগের মতো মনেই হয় না। তোমাকে এখন দেখলে মনে হয় কি অন্য একটা মানুষ। তে তো শুধু পা এদিক ওদিক করছিল উপরে যাওয়ার জন্য, কিন্তু কাই জানো থেকে সিঁড়ির দিকে যেতেই দিচ্ছে না। মানে তোমাকে দেখতে একদম পারফেক্ট মনে হয়, আর তোমাকে এখন যে কেউই দেখলে তার বুকের বাঁ পাশে হাত চলে যাবে। ইস, কি ভুলটাই না। দেখুন, আমি আপনাকে সামনে থেকে সরতে বলছি, নাছাড়া কিন্তু খারাপ হয়ে যাবে। বলেই তে কায়ের সাইড কেটে সিঁড়িতে উঠে দৌড়ে রুমে চলে গেছে এবং রুমে গিয়ে ঠাস করে দরজাটা বন্ধ করে দিয়েছে। ইস বেবি, তুমি তো আসল কথাটা বলতেই দিলে না। ও গড, কেন যে তোমাকে সেদিন বিয়ে করলাম না, অনেক বড় ভুল করে ফেলেছি। আমার সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমাকে না বিয়ে করে জেনিকে বিয়ে করা। আমার জেনিকে মোটেও ভাল লাগে না। আমি তো তোমাকে আমার করেই ছাড়বো বেবি। তুমি তো আমারই ছিলে, আমারই হতে আর আমারই হবে। অন্যদিকে রুমে গিয়ে জানো তে শ্বাস ওঠানামা করছে, ওর হার্ট জোরে জোরে বিট করছে। কাই ওকে এসব কি বললো, ও তো কিছুই বুঝতে পারছে না। ভাগ্যিস বাড়িতে এখন ওর ভাই ছিল না, নাছাড়া এক্ষুনি একটা কেলেঙ্কারি হয়ে যেত। ওর ভাই জানা মানে জাঙ্কুক জানা, আর জাঙ্কুক জানা মানে আর একটা কেলেঙ্কারি। উফ, আমি এখন কি করব? আমি যদি রুম থেকে বের হই আর ওই অসভ্য ছেলেটা যদি আবার আমার সামনে এসে দাঁড়ায়, আর তখন যদি সুগা ভাইয়া বাসায় থাকে, তখন কি হবে? আমারই ভুল। এই কয়েকদিন যদি নানু বাড়িতে গিয়ে থাকি তাহলে কেমন হয়? সুগা ভাই আসলে আমি বলবো যে আমি নানু বাড়িতে যাব, আমি এই কয়েকদিন এখানে থাকবো না। দেখতে দেখতে কিছুটা সময় চলে যায়। রাত 12টার দিকে সুগাও বাসায় ফিরে এসেছিল। সকাল হতে না হতেই সুগা দ্রুত তেকে নিয়ে বাসা থেকে চলে যায়। সুগা ওর অফিসে চলে যায় আর তে ভার্সিটিতে চলে যায়। অবশ্য জাঙ্কুক রাতে থেকে ফোন দিয়েছিল, তেও ঠিকভাবেই কথা বলেছে। বিকাল দিকে তে বাসায় ফিরে আসে। তে ইচ্ছাকৃতভাবে আজকে একটু দেরি করেই বাসায় ফিরেছে। সকালে সুগাকে বলতে চেয়েছিল যে ও নানু বাড়িতে যাবে, পরে ভেবে দেখলো এক সপ্তাহ পর তো যেহুবার সুজির বিয়ে, এমনিতেই তো ওইখানে যেয়ে থাকতে হবে, তাই আর তে ওই কথাটা সুগাকে বলা হয়নি। বাসায় এসে ওর মার থেকে জানতে পারে সুগা নাকি 3টার দিকে বাসায় এসেছিল এবং আর অফিসে যায়নি, ড্রেস চেঞ্জ করে অন্য একটা কাজে বের হয়ে গেছে। তে ওর রুমে বসে বসে ফোন দেখছিল। এদিকে ইউজুন 14 গোষ্ঠীর জন্য রান্না করছিল। এমন সময় আয়ু আর জেনির মা সেখানে আসে।
ইস ইয়ঞ্জুন, একা একা রান্না করছো, আমাদের একটু বললেই তো পারো। না না ভাবি, আপনারা যান বসুন, আমি একাই সবকিছু করে নেব। আর এমনিতেই আমার বাসায় অনেক মেয়ের আছে, আপনাদের সবাইকে এনেছি তাই নিজের হাতেই রান্না করছি। ইয়ঞ্জুন, তুমি তো তোমার মেয়েকেও নিজের হাতে হাতে একটু কাজের কথা বলতে পারো। কাল থেকে দেখছি সেই যে রুমের মধ্যে ঘাপটি মেরে বসে আছে, আমাদের সাথেও কথা বলছে না। আমরা কি ওর পর নাকি? এমন ভাবে আছে যেন চেনেই না। আরে না, আসলে ও এমনই, ও রুম থেকে বেশি বের হয় না। আর আমার বাসায় আমি আছি, মেয়েরা আছে, আমার মেয়ের কাজ করার কোনো দরকার পড়ে না। একমাত্র মেয়ে বলে কথা, রানীর মতো করে রাখছো রাখো, কিন্তু পরে দেখো শ্বশুর বাড়িতে গিয়ে যেন কোনো ঝামেলা হয় না। আমার ছেলের সাথে বিয়ে না হোক, একদিন না একদিন কারোর সাথে তো বিয়ে হবে। কথাটা শুনে ইয়ঞ্জনের মাথা যেন ধাপ করে আগুন লেগে গেল। ও পারছে না কিছু করতে আর না কিছু বলতে। আচ্ছা ঠিক আছে, আপনারা গিয়ে বসুন, আমি একটু পরেই আপনাদের নাস্তা দিচ্ছি। ইয়ঞ্জনকে উস্কে আইয়ু আর জেনির মা তো সেখান থেকে চলে গেল। এদিকে ইয়ঞ্জন গিয়ে তেকে জোরে জোরে ডাক দিয়েছে। তেও তো দ্রুত করে নিচে নেমে এসেছে। কি হয়েছে আম্মু, তুমি আমাকে ডাকলে? কাল থেকে দেখছি ঘাপটি মেরে রুমের মধ্যে বসে আছিস কেন? একটু রুম থেকে বের হওয়া যায় না? সবাই এসেছে, সবার সাথে একটু গল্প করা যায় না? ভাইটা যেমন, বোনটা ঠিক তেমন হয়েছে। আমি কার সাথে কথা বলবো? আর এমনিতে তো আমি সবার সাথে কথা বলছি, আর কি কথা বলবো? এই নে, এটা ধর, যা, সবাই বসে আছে, খাবারগুলো সার্ভ করে দিয়ে আয়। এটা বলে ইয়ঞ্জন তের হাতে একটা ট্রে ধরিয়ে দিল। তে তো বেশ বিরক্ত বোধ করছে, কারণ সেখানে সবাই বসে আছে আর ও কেন সবার সামনে গিয়ে খাবার সার্ভ করবে? ওর ভীষণ রাগ হচ্ছে। তবে ইয়ঞ্জনের ধমকের কাছে তেকে শান্ত হয়ে যেতেই হলো। এক প্রকার বাধ্য হয়ে তে সবাইকে খাবার সার্ভ করে দিতে যাচ্ছিল। তে কিছুটা সামনে এগোতেই সুগা মোবাইল টিপতে টিপতে বাসার গেট দিয়ে ঢুকলো। সুগা মোবাইল টিপতে টিপতে সামনের দিকে তাকাতেই তের চোখের সাথে সুগার চোখ পড়ে গেল। তে তো সঙ্গে সঙ্গে ওর ভাইকে দেখে হাতে থাকা ট্রেটা নিয়েই পেছনে ঘুরে গেল। এমন একটা ভঙ্গিতে দাঁড়ালোতে যেন ও নিজের রুমে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সুগা ফোনটা পকেটে রেখে তের কাছে গেছে। কি রে তে, তুই নিচে নেমেছিস কেন? আর এখানে কি করছিস? এদিকে ঘর তো দেখি, তোর হাতে কি? আমি তো কিছুই করছি না ভাইয়া। বলতে বলতে তে সুগার সামনাসামনি হয়ে দাঁড়ালো। এখন যে তে কি বলবে সেটা বুঝতেই পারছে না। তোর হাতে খাবারের ট্রে কেন? এতগুলো খাবার নিয়ে কোথায় যাচ্ছিস তুই? আসলে ভাইয়া, আমি তো এগুলো আম্মুর কাছ থেকে নিয়ে আসলাম খাবো বলে। দেখছো না আমি আমার রুমে যাচ্ছি। তুই এতগুলো খাবার একা খাবি? যে মেয়েকে জোর করে খাবার খাওয়ানো যায় না, সেই মেয়ে এতগুলো খাবার একা একা খাবে? আর তুই তো রুমের দিকে যাচ্ছিলি না, তুই তো ওই দিকে যাচ্ছিলি। তুই তো আমাকে দেখে এদিকে ঘুরে গেলি। তুই কি ভেবেছিস আমি দেখিনি? না আসলে ভাইয়া, তুই মিথ্যা কথা বলিস না, যা বলবি সত্যি বল। তুই কিন্তু নিজেও জানিস যে তুই যদি এখন মিথ্যা বলিস, পরে কিন্তু এসে ঠিক সত্যিটা আমার কাছে বলতেই হবে। আসলে ভাইয়া, আম্মু আমাকে বললো কি এগুলো সবাইকে সার্ভ করে দিতে, আর আম্মু প্রচন্ড রেগে আছে, তাই আমি আর কিছু বলতে পারিনি। তোকে এসব করতে বলেছে মানে? বাড়িতে কি লোকের অভাব পড়েছে যে আমার বোনকে দিয়ে খাবার সার্ভ করাতে হবে? বলেই সুগা তের কাছ থেকে টান দিয়ে ট্রেটা নিয়ে নিল এবং ট্রেটা নিয়ে ফ্লোরে জোরে সোরে একটা আছাড় মেরে দিল। ট্রে আর প্লেটগুলো তো ভেঙে গেল, সঙ্গে সঙ্গে খাবারগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে পড়লো। কাছের ভাঙা শব্দ পেয়ে সবাই যেন হন্তদন্ত হয়ে ওদের দিকেই তাকালো। ইয়ঞ্জনও সেখানে দৌড়ে এসেছে। কি করলি সুগা তুই এটা? আমি ওকে বলেছি খাবারগুলো সার্ভ করে দিতে, আর সবাই তো আমাদের বাড়ির লোক, এখানে তো খারাপ কিছু না, তাহলে তুই এত ওভাররিঅ্যাক্ট কেন করছিস? ব্যাস, ইয়ঞ্জনের এতটুকু কথা শুনে সুগার মাথায় যেন আগুনের মধ্যে ঘি ঢালার মতো একটা ব্যাপার হয়ে গেল। তুমি আমার বোনকে দিয়ে খাবার সার্ভ করাচ্ছ, আর আমাকে জিজ্ঞাসা করছো আমি কেন ওভাররিঅ্যাক্ট করছি? আমার বোন কষ্ট করে ওদের সবার সামনে গিয়ে খাবার সার্ভ করবে, আর ওরা বসে বসে গিলবে? ওরা যদি আমাদের এতই বাড়ির লোক হয়, তাহলে কাজ করে খাক না, এসে কেন পার উপর পা তুলে বসে আছে? সুগা, মুখ সামনে কথা বল, ওনারা আমাদের গেস্ট হয়। ওনারা তোমাদের গেস্ট হয় কি না হয় সেটা আমার দেখার বিষয় না, আর আমার এটাও দেখার বিষয় না যে কে তোমার কানে কোন বিষ ঢেলেছে। শুধুমাত্র একটা কথা শুনে রাখো, এরা কেউ আমার কিচ্ছু হয় না। তোমাদের যত খুশি সবাইকে নিয়ে আদিক্ষেতা করো, কিন্তু আমাকে আর আমার বোনকে এসবের মধ্যে একদম টানবে না। আর তেকে তুমি ওদের কোনো কাজ করাবে না। পরের বার যদি এমন দেখেছি, তাহলে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেবো, পুরো বাড়ি পুরি একদম ছাড়খাড় করে দেবো। আর আশা করি আমার রাগ সম্পর্কে তোমার খুব ভালো করে ধারণা আছে আম্মু, তাই যা করবে ভেবে চিন্তে করবে। বলেই সুগা আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে তের হাত ধরে তেকে নিয়ে সোজা বাড়ি থেকেই বের হয়ে গেল। সুগার ব্যবহারে সবাই তো এদিকে একদম হতভম্ব হয়ে বসে আছে। ওনারা কি বলবে বুঝতে পারছে না, আর ওনাদের কিছু বলারও নেই। ইয়ঞ্জন ভাবছে যে ওকে যে কেউ কিছু এসে বলেছে সেটা সুগা কিভাবে জানলো। এরপর থেকে দেখা যাক কি হয়, আর তোমরা পরের পার্টে জানতে পারবে যে সুগা অ্যাকচুয়ালি তেকে নিয়ে কোথায় গেল। আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।